বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ কেবল শহরকেন্দ্রিক নয়, বরং গ্রামাঞ্চল পর্যন্ত ছড়িয়ে পড়েছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। অনেক এলাকাবাসী বলছেন, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কিছু প্রভাবশালী গোষ্ঠী বাজার কমিটি, পরিবহন স্ট্যান্ড, ইটভাটা, হাটবাজার এবং ঠিকাদারি কাজ নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এসব ক্ষেত্রে বিএনপির নাম যেমন শোনা যাচ্ছে, তেমনি অন্যদিকে শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মভিত্তিক সামাজিক কাঠামোতে জামায়াতের প্রভাব বাড়ছে এমন অভিযোগও উঠে আসছে। তবে সাধারণ মানুষ বলছে, বাস্তবে কে দখল করছে আর কে করছে না তা বোঝা কঠিন, কারণ অধিকাংশ ক্ষেত্রেই সামনে আসে দলীয় নাম, কিন্তু আড়ালে কাজ করে ব্যক্তিস্বার্থ। অনেক সচেতন নাগরিকের মতে, রাজনৈতিক দলের ব্যানারে কিছু লোক সুবিধা নেওয়ার চেষ্টা করলেও পুরো দলকে দায়ী করা ঠিক নয়। তবুও তারা এটাও স্বীকার করেন যে, রাজনৈতিক দলগুলোর কঠোর অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ না থাকলে এই অপকর্ম থামানো সম্ভব নয়। ব্যবসায়ী সংগঠনের কয়েকজন প্রতিনিধি জানান, তারা প্রকাশ্যে অভিযোগ করতে ভয় পান, কারণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হওয়ার আশঙ্কা থাকে। তাদের ভাষায়, যে দল শক্তিশালী মনে হয় তার সঙ্গে সমঝোতা না করলে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ে। এ কারণে অনেক সময় নীরবতা বজায় রাখতে বাধ্য হন তারা। শিক্ষাবিদদের একাংশ বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান যদি রাজনৈতিক টানাপোড়েনের মাঠে পরিণত হয়, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তারা অভিযোগ করেন, শিক্ষক নিয়োগ, প্রশাসনিক সিদ্ধান্ত কিংবা ছাত্র সংগঠনের মাধ্যমে আদর্শিক প্রভাব বিস্তার শিক্ষার মান নষ্ট করছে। তবে জামায়াত সমর্থিত শিক্ষাবিদরা বলছেন, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা প্রতিষ্ঠার চেষ্টা করা হলে সেটাকে রাজনৈতিক দখল বলা অন্যায়। আইন ও প্রশাসন বিশ্লেষকরা মনে করেন, এই পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে রাষ্ট্রের নিরপেক্ষতা। তাদের মতে, প্রশাসন যদি নিরপেক্ষভাবে কাজ করে এবং অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেয়, তাহলে রাজনৈতিক দলগুলোর মধ্যে এমন দখল সংস্কৃতি গড়ে উঠত না। তারা আরও বলেন, অতীতে ক্ষমতাসীন ও বিরোধী সব দলই কোনো না কোনোভাবে এই অভিযোগের মুখোমুখি হয়েছে, ফলে সমস্যাটি কাঠামোগত। রাজনৈতিক গবেষকদের মতে, বিএনপি ও জামায়াতের মধ্যে এই পাল্টাপাল্টি অভিযোগ ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণের ইঙ্গিত দেয়। তারা মনে করেন, আসন্ন রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে দুই দলই নিজেদের শক্ত অবস্থান জানান দিতে চাইছে, এবং সেই প্রতিযোগিতার অংশ হিসেবেই এসব অভিযোগ সামনে আসছে। কেউ কেউ বলেন, এটি জনমত প্রভাবিত করার কৌশল, যাতে প্রতিপক্ষকে নেতিবাচকভাবে উপস্থাপন করা যায়। তবে সাধারণ ভোটাররা বলছেন, তারা এসব অভিযোগে ক্লান্ত। তাদের দাবি, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে বা ক্ষমতার বাইরে থাকলে একই ধরনের আচরণ করে, কিন্তু সাধারণ মানুষের জীবনমানের তেমন পরিবর্তন হয় না। একজন মধ্যবয়সী ভোটার বলেন, আমাদের দরকার কাজ, নিরাপত্তা ও ন্যায্যতা। কে কার অফিস দখল করল, কে কোন কারখানা নিল, এই বিতর্কে আমাদের পেট ভরে না। তরুণ সমাজের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ইস্যু নিয়ে সরব। কেউ বিএনপির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরছে, কেউ জামায়াতের সমালোচনা করছে, আবার কেউ পুরো রাজনৈতিক ব্যবস্থাকেই দায়ী করছে। বিশ্লেষকদের মতে, এই অনলাইন বিতর্ক রাজনৈতিক মেরুকরণ আরও বাড়াচ্ছে এবং বাস্তব সমস্যার সমাধানকে আড়ালে ঠেলে দিচ্ছে। তারা সতর্ক করে বলছেন, যদি এই প্রবণতা চলতে থাকে, তাহলে ভবিষ্যতে সহিংস রাজনৈতিক সংঘাতের ঝুঁকি বাড়তে পারে। সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করেন, এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম আস্থা ও নৈতিকতার চর্চা জরুরি। তারা প্রস্তাব দেন, অভিযোগ উঠলে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে তা যাচাই করা হোক এবং দোষী প্রমাণিত হলে দলীয় পরিচয় নির্বিশেষে শাস্তি নিশ্চিত করা হোক। একই সঙ্গে তারা গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকার কথাও উল্লেখ করেন, যেন যাচাই ছাড়া অভিযোগ প্রচার না হয়। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা দখল ও প্রভাব বিস্তারের অভিযোগ দেশের রাজনীতির গভীর সংকটের প্রতিচ্ছবি। এটি শুধু দুই দলের দ্বন্দ্ব নয়, বরং দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি, দুর্বল শাসন ব্যবস্থা এবং জবাবদিহিতার অভাবের ফল। জনগণ ও বিশ্লেষকরা এক বাক্যে বলছেন, যদি এই চক্র ভাঙা না যায়, তাহলে গণতন্ত্র, অর্থনীতি ও শিক্ষা সবকিছুই ক্ষতিগ্রস্ত হবে। তাই এখন সময় দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে এসে বাস্তব সংস্কার, শক্তিশালী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থাভিত্তিক রাজনীতির পথে এগিয়ে যাওয়ার। পরবর্তী নতুন নিউজ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।